হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পৃথিবীতে প্রত্যেকেই তাদের কাছের আর ভালোবাসার মানুষগুলোকে সবসময় সমস্ত রকম বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। সেটা তাদের বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব কিংবা বিশেষ কোনো মানুষই হোক না কেন, সবাই চায় তাদের কাছের মানুষগুলোর যেন কখনো কোনো রকম ভাবে ক্ষতি না হয়। কিন্তু আজ আমরা এমন বেশ কিছু মানুষের গল্প দেখব যারা বেঁচে থাকার জন্য নিজেদের বন্ধু বান্ধব আর চেনা পরিচিত মানুষদের মৃত শরীরের মাংস খেয়েছিল। আজ থেকে 52 বছর আগে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম সোসাইটি অব দ্য স্নো। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.9। তো গল্পটা শুরু হয় 1972 সালে উরুগুয়ের মন্টেভিডো নামের একটা শহর থেকে, যেখানে আমরা 20 থেকে 25 বছর বয়সী বেশ কিছু ইয়ং ছেলেদের একটা দল দেখতে পাই। এরা সবাই একটা রাগবি টিমের প্লেয়ার ছিল, আর এরা প্রত্যেকেই একে অপরের খুব ভালো বন্ধু ছিল। এদের মধ্যে থেকে অনেকেই এই বছর নিজেদের কলেজ শেষ করে চাকরি করতে শুরু করবে। তাই এরা সবাই ঠিক করে নেয় নিজেদের কলেজ শেষ হওয়ার আগেই এরা সবাই একসাথে নিজেদের পাশের দেশ অর্থাৎ চিলিতে বেড়াতে যাবে। এই বিষয়টা নিয়ে ওরা প্রত্যেকেই খুবই উৎসাহিত ছিল। ওই নতুন দেশে যাওয়ার পর ওরা কোথায় কোথায় ঘুরবে, কি খাওয়া দাওয়া করবে, কিভাবে মজা করবে, সবসময় এইসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করত। এইভাবে আস্তে আস্তে চলে আসে 1972 সালের 13 অক্টোবর, যেদিন এদের সবার একটা ছোট্ট ফ্লাইটে করে চিলিতে যাওয়ার কথা ছিল। এখন এয়ারপোর্টে আসার পর এরা সবাই নিজেদের মা, বাবা আর পরিবারের লোকজনকে বিদায় জানিয়ে প্লেনে উঠে পড়ে। এরা সবাই যে প্লেনে করে যাচ্ছিল সেটা আকারে খুবই ছোট ছিল। সমস্ত প্যাসেঞ্জার, পাইলট আর ক্রু মেম্বারদেরকে মিলিয়ে এই প্লেনে টোটাল 45 জন মানুষ ছিল। কিছুক্ষণ পর ওদের এই প্লেনটা আকাশে উড়তে শুরু করে। এদিকে ভিতরে ওই সমস্ত বন্ধুরা নিজেদের মধ্যে অনেক মজা আর আনন্দ করছিল। উরুগুয়ে থেকে চিলি পৌঁছাতে গেলে এদেরকে অ্যান্ডিস নামের একটা বিশাল পর্বতমালা অতিক্রম করতে হবে। অ্যান্ডিস হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতমালা, যেটা 8,900 কিলোমিটার লম্বা আর 200 থেকে 700 কিলোমিটার চওড়া। আর এখানে প্রত্যেকটা পাহাড়ের এভারেজ হাইট 4,000 মিটারেরও বেশি। যার মানে এখানকার পাহাড়গুলো এতটাই উঁচু যে এগুলোর উপর দিয়ে ওদের ওই ছোট্ট প্লেনে করে উড়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্য সমস্ত প্লেনগুলো পর্বতের উপর দিয়ে সোজা পথে না গিয়ে বিভিন্ন পর্বতের মাঝখানে থাকা একটু তুলনামূলক নিচু জায়গা দিয়ে যাওয়া আসা করে। এখন ওদের প্লেনটা বেশ কিছু পর্বতের মাঝখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ওই জায়গার পরিবেশ খুবই খারাপ হয়ে যায়। ওখানে চারিদিকে প্রচন্ড কুয়াশা, মেঘ আর বরফের ঝড়ের কারণে আশেপাশে কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। এদিকে এই অতিরিক্ত খারাপ পরিবেশের জন্য ওদের প্লেনে প্রচন্ড টার্বুলেন্স হতে শুরু করে, যে কারণে আস্তে আস্তে ওই প্লেনটা পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এইভাবে কুয়াশা আর মেঘের মধ্যে দিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা একটা উঁচু পাহাড়ের সামনে চলে আসে, আর সেই পাহাড়ের সাথে ধাক্কা লেগে ওদের প্লেনটা ভেঙে দু টুকরো হয়ে যায়। আর সাথে সাথেই ওই প্লেন থেকে বেশ কিছু লোকজন ছিটকে বাইরে বেরিয়ে যায়। এখন ওই প্লেনের পিছনের অংশটা ভেঙে পাহাড়ের একদিকে পড়ে যায়, আর সামনের অংশটা ঘষতে ঘষতে পাহাড়ের অন্যদিকে এগিয়ে যেতে শুরু করে। এখন মাটির সাথে অতিরিক্ত জোরে ধাক্কা লাগার কারণে ভিতরে থাকা প্যাসেঞ্জাররা গুরুতরভাবে আহত হয়ে যেতে শুরু করে। এখন বেশিরভাগ প্যাসেঞ্জারের হাত, পা, মাথা, মুখ সবকিছু ভেঙে থেতলে যেতে শুরু করে। এমনকি অনেকে তো এই ঘটনায় সঙ্গে সঙ্গেই মারা যায়। কিন্তু এদের মধ্যে থেকে অল্প কিছু প্যাসেঞ্জার ছিল যাদের সামান্য একটু আঘাত লাগলেও তারা পুরোপুরি সুরক্ষিত ছিল। এখন দুর্ঘটনার পর সমস্ত প্যাসেঞ্জাররা ভয়ে, যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যেটা শুনে বাকি সুস্থ প্যাসেঞ্জাররা তাড়াতাড়ি করে সবাইকে সাহায্য করতে শুরু করে। আর ওদের মধ্যে থেকে বাকি বেশ কিছু প্যাসেঞ্জার ওই প্লেনের পাইলটদের কাছে পৌঁছে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় অতিরিক্ত জোরে আঘাত লাগার কারণে একজন পাইলট ঘটনাস্থলেই মারা গেছে, আর অন্য একজন পাইলট মুখ থেকে রক্ত বেরিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। দেখে বোঝা যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে ইনিও মারা যাবেন। এখন ওই ছেলেগুলো প্লেনের কমিউনিকেটিং ডিভাইস আর রেডিওর সাহায্যে সাহায্য চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই রেডিওটা কোনোভাবেই চালু হচ্ছিল না, কারণ এই প্লেনের সমস্ত ব্যাটারি আর পাওয়ার সাপ্লাই এই প্লেনের পিছনের অংশে ছিল, যেটা এখন ভেঙে গিয়ে পাহাড়ের অন্যদিকে পড়ে আছে। আর ওই ব্যাটারি ছাড়া রেডিওটাকে চালু করা কোনোভাবেই সম্ভব না। এখন ওই প্লেন থেকে বাইরে বেরোনোর পর ওরা খেয়াল করে ওরা সবাই চারিদিকে বরফের পাহাড়ে ঘেরা একটা নির্জন ফাঁকা মালভূমির মধ্যে আটকে আছে। আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাওয়ার কারণে চারিদিকের পরিবেশ অন্ধকার হয়ে আসতে শুরু করে। এখন সমস্যা হলো চারিদিকে বরফে ঢাকা থাকার কারণে এমনিতেই এই জায়গার পরিবেশ খুবই ঠান্ডা ছিল, আর তার উপরে রাত হওয়ার সাথে সাথেই এই জায়গার তাপমাত্রা আরো কমে গিয়ে -30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এখন ওরা সবাই মিলে সমস্ত জামা কাপড়ের ব্যাগ আর লাগেজ দিয়ে ওই প্লেনের ভাঙা জায়গাটাকে ঢাকার চেষ্টা করে, যাতে বাইরে থেকে কোনো ঠান্ডা হাওয়া প্লেনের ভিতরে ঢুকতে না পারে।
আর তারপর সমস্ত জীবিত আর মৃত প্যাসেঞ্জাররা একসাথে ওই প্লেনের ভিতরেই একটা জায়গায় গুটিসুটি হয়ে বসে থাকে। কিন্তু কোনো রকম বিশেষ পোশাক ছাড়া এই অতিরিক্ত ঠান্ডা সহ্য করা কোনোভাবেই সম্ভব ছিল না, যে কারণে প্লেনের ভিতরেও এরা প্রত্যেকেই ঠান্ডায় কাঁপতে শুরু করে। আর তার উপরে এদের হাত পা ভেঙে যাওয়ার কারণে অনেকেই অতিরিক্ত যন্ত্রণায় চিৎকার করছিল। এইভাবে এরা সবাই ভয় আর দুশ্চিন্তার মধ্যে কোনো রকমে রাত কাটায়। কিন্তু অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে না পেরে সেই রাতেই ওদের মধ্যে থেকে আরো 5 জন মানুষ মারা যায়। এর পরের দিন সকালে রোদ ওঠার সাথে সাথেই ওখানকার ঠান্ডা অনেকটা কমে যায়, যে কারণে সবাই আস্তে আস্তে প্লেনের বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এখন ওরা সবাই প্লেনের সিটগুলোকে খুলে বাইরে বের করে আনে, যাতে প্লেনের ভিতরে ওদের থাকার জন্য অতিরিক্ত জায়গা পাওয়া যায়। এরপর ওরা প্লেনের ভিতরে থাকা প্যাসেঞ্জারদের মৃতদেহগুলো বাইরে বের করে আনে। তারপর সমস্ত আহত প্যাসেঞ্জারদেরকে যতটা সম্ভব সাহায্য করতে শুরু করে। এখন এরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল চারিদিকে পাহাড়ে ঘেরা এই দুর্গম জায়গার মধ্যে ওদের কাছে সাহায্য আসতে হয়তো একটু বেশি সময় লেগে যাবে। সেজন্য ওরা সমস্ত প্যাসেঞ্জারদের ব্যাগ খুলে তার ভিতরে থাকা খাবার আর প্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করতে শুরু করে। কিন্তু দেখা যায় ওদের কাছে খাবার খুবই অল্প পরিমাণ ছিল, যেটার সাহায্যে ওদেরকে অনেকটা লম্বা সময় কাটাতে হবে। সেজন্য ওরা সবাইকে খুবই অল্প একটু করে খাবার দিতে শুরু করে। আর এসব কিছুর মধ্যেই ওদের মধ্যে থেকে একজন প্লেনের বেশ কিছু মেটাল দিয়ে সূর্যের তাপের সাহায্যে বরফ গলিয়ে জল তৈরি করতে শুরু করে। এই কাজগুলো করার সময় ওরা দূর থেকে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, কিন্তু আশেপাশে কোথাও কোনো প্লেন বা হেলিকপ্টার কিছুই দেখা যাচ্ছিল না। সেজন্য ওরা সবাই জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। এইভাবে সারাদিন ধরে সাহায্যের অপেক্ষা করতে করতে আরও একটা দিন কেটে গিয়ে রাত চলে আসে। আজ রাতটাও ওরা সবাই মিলে একসাথে সেই প্লেনের ভিতরে কাটায়। কিন্তু আজ ওরা ওই প্লেনের ভেঙে যাওয়া জায়গাটাকে ভালো করে ঢাকতে শিখে গেছিল, যার ফলে আগের রাতের তুলনায় আজকে ভিতরে অনেকটা কম ঠান্ডা আসছিল। এইভাবে আস্তে আস্তে ওরা সবাই ওখানে আরও একটা ভয়ঙ্কর রাত কাটায়। এর পরের দিন সকালে, অর্থাৎ 3 নম্বর দিন সকালে, ওদের মধ্যে থেকে ন্যান্ডো নামের একটা ছেলের জ্ঞান ফেরে। সেই প্লেন দুর্ঘটনার পর থেকেই ন্যান্ডো পুরোপুরিভাবে অজ্ঞান হয়েছিল। এখন জ্ঞান ফেরার সাথে সাথেই ও নিজের মা আর বোনের খোঁজ নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দুর্ঘটনায় ওর মা মারা গেছিল। এমনকি ওর বোনও খুবই আহত আর অসুস্থ হয়ে গেছে, আর সেই দুর্ঘটনার পর থেকে সেও পুরোপুরি অজ্ঞান হয়ে আছে। এখন ন্যান্ডো কোনো রকমে এই আহত অবস্থায় নিজের বোনের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ওর খেয়াল রাখার চেষ্টা করে। অন্যদিকে বাইরে বেশ কিছু লোকজন বরফের ওপরে ব্যাগ আর বেশ কিছু জামা কাপড় দিয়ে একটা বড় এক্স তৈরি করে, যাতে ওদের ওপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার উড়ে গেলে যেন ওদেরকে দেখতে পায়। এই সমস্ত কাজ করার সময় ওরা একটু দূরেই একটা প্লেন দেখতে পায়, যে প্লেনটা এদেরকেই খোঁজার জন্য এসেছিল। এটা দেখে ওরা প্রত্যেকেই খুবই খুশি হয়। ওরা প্রচন্ড আনন্দে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এমনকি ওদের কাছে থাকা আয়নার সাহায্যে সূর্যের আলো দিয়ে ওই প্লেনের দিকে রিফ্লেকশন দিতে শুরু করে। যদিও এত কিছুর পরে ওই প্লেনটা ওদের দিকে না এসে সোজা রাস্তা দিয়েই সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু এরা সবাই মনে করেছিল ওই প্লেনের পাইলট হয়তো এদেরকে দেখতে পেয়েছে, আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই এদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। কিন্তু আসলে তেমন কিছুই হয় না। সারাদিন ধরে অপেক্ষা করার পরেও কেউই ওদেরকে বাঁচাতে আসে না। এর পরের দিন সকালে ওরা আরও একটু দূরের থেকে প্লেনের আওয়াজ শুনতে পায়, কিন্তু আজ ওরা আকাশে কোনো রকম প্লেন দেখতে পায় না, যার মানে হলো এখন ওই প্লেনগুলো ওদেরকে আশেপাশের অন্য কোনো জায়গায় খোঁজাখুঁজি করছে। আসলে এই অ্যান্ডিজ পর্বতমালা আকারে অনেকটাই বড় ছিল, আর এদেরকে খোঁজার সুবিধার জন্য ওই প্লেনগুলো এই জায়গাটাকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছিল। আর আগের দিনই ওদের এলাকার ওপর দিয়ে একটা প্লেন উড়ে গেছিল, যার মানে ওদের এলাকার এই ভাগের ওপরে তল্লাশি চালানো হয়ে গেছে। আর এইভাবে চলতে থাকলে ওই রেস্কিউ টিম হয়তো এদেরকে কোনোভাবেই খুঁজে বের করতে পারবে না। সেজন্য ওরা সবাই ঠিক করে নেয় এখন ওদেরকে যেভাবেই হোক ওই প্লেনের রেডিওটা চালু করতে হবে, কিন্তু তার জন্য ওদের ব্যাটারির প্রয়োজন, যে ব্যাটারিটা প্লেনের পিছনের অংশের সাথে ভেঙে পাহাড়ের অন্যদিকে পড়ে আছে। এখন এদের মধ্যে থেকে বেশ কিছু লোকজন ওই ব্যাটারিটা আনার জন্য পাহাড় টপকিয়ে অন্যদিকে যেতে শুরু করে, কিন্তু পাহাড়ের বেশ কিছুটা উপরে ওঠার পর ওরা লক্ষ্য করে সেখান থেকে নিচে পড়ে থাকা ওদের ভাঙা প্লেন বা প্লেনের পাশে তৈরি করা এক্স কোনো কিছু দেখা যাচ্ছিল না। আসলে চারিদিকে সাদা বরফের মধ্যে ওদের সাদা প্লেনটা পুরোপুরি মিলিয়ে গেছিল। এর মানে এই অবস্থায় ওদের এলাকার ওপর দিয়ে যতগুলো প্লেনই উড়ে যাক না কেন, তারা কেউই ওদেরকে এই জায়গা থেকে খুঁজে পাবে না। এসব কিছুর মধ্যেই ওরা খেয়াল করে ওদের পাশেই একটা পাহাড়ের ওপর থেকে বরফের ধস নামতে শুরু করেছে, যেটা দেখে ওরা খুবই ভয় পেয়ে যায় আর ওখান থেকে তাড়াতাড়ি করে নিজেদের প্লেনে ফিরে আসে। এরপর এইভাবে আস্তে আস্তে 6 দিন কেটে যায়। এখনো এরা সবাই এই জায়গায় আটকে আছে।
আর এখন এদের কাছে থাকা সমস্ত খাবার পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন প্রচন্ড খিদের চোটে এদের মধ্যে থেকে অনেকেই নিজের শরীরের কেটে যাওয়া জায়গার চামড়া ছিঁড়ে সেটাকেই খেতে শুরু করে। আবার অনেকেই আশেপাশের পাহাড়ের পাথরের উপরে জমে থাকা শ্যাওলা খুঁটে খেতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন প্রচন্ড খিদেতে এদের প্রত্যেকের অবস্থাই খুবই খারাপ হয়ে গেছিল। কিছুদিন পর এদের মধ্যে থেকে ন্যান্ডো নামের একটা ছেলে বলে, আমি কোনোভাবেই এখানে মারা যেতে চাই না। এখানে বেঁচে থাকার জন্য দরকার পড়লে আমি নিজের মারা যাওয়া বন্ধুদের মাংস খেতেও রাজি আছি। যদিও প্রথমবার এই কথাটা শোনার পর অনেকেই খুবই অবাক হয়ে গেছিল। কেউ কোনোভাবে এই জিনিসটাকে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারছিল না। কিন্তু আস্তে আস্তে প্রচন্ড খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকেই ন্যান্ডোর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। যদিও ওদের বাকি সঙ্গীরা ওদেরকে এই কাজটা করতে বারণ করে। ওরা বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? ওদের মধ্যে থেকে কেউ আমাদের বন্ধু, কেউ আমাদের ভাই, আবার কেউ আমাদের পরিচিত মানুষ ছিল। তোমরা ওদেরকে খাওয়ার কথা কল্পনাও করছো কিভাবে? আর তাছাড়া ওদের অনুমতি ছাড়া তোমরা ওদের মৃতদেহ খেতে পারো না। এই কাজের জন্য ঈশ্বর তোমাদের কখনোই ক্ষমা করবেন না। আর তাছাড়া মানুষের মৃতদেহ খাওয়া একটা বেআইনি কাজ, এর জন্য তোমাদের জেল হতে পারে। এখন আস্তে আস্তে এই প্লেনের মধ্যে দুটো দল তৈরি হয়ে গেছিল। এক দল ছিল যারা বাইরে থাকা ওই মৃতদেহ থেকে মাংস খেতে চাইছিল, আর অন্য দল ছিল যারা কোনো কিছু না খেয়ে বাইরে থেকে আসা সাহায্যের অপেক্ষা করছিল। এইভাবে আস্তে আস্তে আরো একটা দুটো দিন কেটে যায়। এখন প্রচন্ড খিদের চোটে ওরা জুতোর ফিতে খুলে সেটাকে খেতে শুরু করে, এমনকি সিগারেট চিবিয়ে খাওয়ার চেষ্টা করে। আস্তে আস্তে ওদের শরীর থেকে কালো প্রস্রাব বেরোতে শুরু করে। এইভাবে আরো বেশ কিছুদিন না খেয়ে থাকলে এরাও আস্তে আস্তে মারা যেতে শুরু করবে। এর মধ্যেই একদিন ন্যান্ডোর বোন মারা যায়। যদিও প্লেন দুর্ঘটনার পর থেকেই ও খুবই অসুস্থ আর অজ্ঞান হয়ে পড়েছিল। এখন ন্যান্ডো প্রচন্ড দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে নিজের বোনকে নিজের হাতেই বরফের মধ্যে কবর দিয়ে দেয়। এরপর চলে আসে 1972 সালের 21শে অক্টোবর। আজ 9 দিন হয়ে গেল এরা সবাই এই পাহাড়ের মধ্যে আটকে আছে। আজ হঠাৎ করেই এদের মধ্যে থেকে অ্যাডল্ট নামের একটা, আমি যদি এখানে কোনোভাবে মারা যাই তাহলে আমি তোমাদের সবাইকে আমার মৃতদেহটা খাওয়ার অনুমতি দিলাম। আর এই কথা বলেই ও একটা ধারালো কাঁচের টুকরো নিয়ে বাইরে বেরিয়ে বরফের মধ্যে কবর দেওয়া একটা মৃতদেহ বাইরে বের করে সেটার থেকে মাংস কেটে খেতে শুরু করে। আর ওকে দেখা দেখি ওর পিছন পিছন আরো 4-5 জন মানুষ এই একই কাজটা করতে শুরু করে। বাকি লোকজন তখন প্লেনের ভিতর থেকে এই দৃশ্যটা দেখছিল। অনেকে এটা দেখে প্রচন্ড আতঙ্কে ভয় পেয়ে যায়। আবার অনেকেই এটা দেখে খিদে সহ্য করতে না পেরে অনিচ্ছা সত্ত্বেই বাইরে বেরিয়ে যায়। এইভাবে এখন 4 জন মানুষকে বাদ দিয়ে বাকি সবাই বাইরে খেতে চলে গেছিল। প্লেনের মধ্যে শুধুমাত্র নুমা আর মার্সেলো নামের 2 জন ছেলে আর 2 জন স্বামী স্ত্রী ছিল। ওরা ঠিক করে নিয়েছিল যাই হয়ে যাক না কেন ওরা কোনো মানুষের মৃতদেহ খাবে না। ওদের ধারণা ছিল খুব তাড়াতাড়ি ওদের কাছে সাহায্য চলে আসবে আর তারপর সবকিছুই ঠিক হয়ে যাবে। আজ যে মানুষগুলো মাংস খেয়েছিল রাতের বেলায় তারা প্রত্যেকেই অনেকটা অনুশোচনায় ভুগতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে আরো বেশ কিছু দিন কেটে যায়। এখন এরা প্রত্যেক দিন ওই সমস্ত মৃত মানুষদের মাংস খেত। আর যারা কোনো কিছু খেতে পাচ্ছিল না তারা প্রত্যেকদিন আকাশের দিকে তাকিয়ে সাহায্যের অপেক্ষা করত। এইভাবেই একদিন ওরা বরফের মধ্যে চাপা পড়া অবস্থায় একটা ব্যাগ খুঁজে পায়, যে ব্যাগের মধ্যে একটা রেডিও ছিল। এখন ওরা রেডিওর সিগন্যাল ধরার জন্য একটা বিশাল বড় অ্যান্টেনা তৈরি করে। আর ওই অ্যান্টেনার সাহায্যে বহু কষ্ট করে ওরা একটা নিউজ চ্যানেলের সিগন্যাল পেয়ে যায়। এখন ওই রেডিওর খবর থেকে ওরা জানতে পারে আশেপাশের বেশ কিছু দেশের প্লেন বিগত 10 দিন ধরে ওদেরকে 66 বার এই এলাকায় খোঁজাখুঁজি করেছে। কিন্তু এতদিন ধরে চেষ্টা করে ওদেরকে খুঁজে না পাওয়ার পর সরকারের তরফ থেকে ওদেরকে তল্লাশি চালানোর কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ সবাই মনে করেছিল এতদিন ধরে অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে থাকা প্রত্যেকেই হয়তো মারা গেছে। এই খবরটা শোনার পর ওরা প্রত্যেকেই প্রচন্ড হতাশায় ভেঙে পড়ে। অনেকে তো পাগলের মতন জোরে জোরে চিৎকার করতে শুরু করে, অনেকে আবার প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এখন এই মুহূর্তে ওদের কি করা উচিত ওরা কিছুই বুঝতে পারছিল না। ওরা শুধু এইটুকু জানে এখন ওদেরকে আর কেউ এখানে বাঁচাতে আসবে না। এখন যে 4-5 জন মানুষের মৃতদেহর মাংস খেতে চাইছিল না, এই খবরটা শোনার পর এখন তারাও ওই মাংসগুলো খেতে শুরু করে। কারণ এখানে বেঁচে থাকার জন্য এটা ছাড়া ওদের কাছে আর কোনো উপায় ছিল না। এর পরের দিন সকালে উঠে ওরা ঠিক করে নেয় এখন ওদেরকে যেভাবেই হোক এই প্লেনের রেডিওটা চালু করতে হবে, যাতে ওরা বাইরের লোকের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইতে পারে। কিন্তু এই রেডিওটা চালু করার জন্য ওদের ব্যাটারির প্রয়োজন, যে ব্যাটারিটা ওই প্লেনের পিছনের অংশের সঙ্গে ভেঙে পাহাড়ের অন্যদিকে পড়ে আছে। এখন এদের মধ্যে থেকে বেশ কিছু লোকজন ওই ব্যাটারিটাকে খোঁজার জন্য পাহাড়ের উপরে উঠতে শুরু করে। এইভাবে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর ওরা বরফের মধ্যে বেশ কিছু লোকের মৃতদেহ দেখতে পায়। ওই প্লেনটা ভেঙে যাওয়ার সাথে সাথেই এই লোকগুলো ছিটকে বাইরে চলে এসেছিল।
এখানে ওই লোকগুলোর আশেপাশে ওরা ওই প্লেনের বেশ কিছু ভেঙে যাওয়া অংশ দেখতে পায়, কিন্তু ওই ব্যাটারিটা খুঁজে পাওয়ার আগেই হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে গিয়ে ওখানে বরফের ঝড় আসতে শুরু করে। এখন কোনো রকম প্রোটেকশন আর বিশেষ জামাকাপড় ছাড়া এদের ওই জায়গায় থাকতে খুবই অসুবিধা হচ্ছিল। কিন্তু সেই রাতটা এরা সবাই বহু কষ্ট করে কোনো রকমে ওই পাহাড়ের ওপরেই কাটায়। আর এর পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই ওরা সবাই তাড়াতাড়ি করে ওই পাহাড় থেকে নেমে নিজের বন্ধুদের কাছে চলে আসে। এখন ওরা ঠিক করে নেয় যতদিন না অবধি এই বরফের ঝড় থেমে আশেপাশের পরিবেশ পুরোপুরি শান্ত হচ্ছে ততদিন ওরা ওই ব্যাটারিটাকে খোঁজার জন্য এখান থেকে দূরে কোথাও যাবে না। যে কারণে এখন ওরা সবাই ওই ভাঙা প্লেনের ভিতরেই অপেক্ষা করতে শুরু করে। কিন্তু এদিকে একটানা 5 দিন ধরে বরফের ঝড় চলতে থাকে। আজ 17 দিন হয়ে গেল ওরা সবাই এই জায়গায় আটকে আছে। একদিন সকালে এরা সবাই প্লেনের মধ্যে বসে নিজেদের মধ্যে গল্প করছিল, কিন্তু ঠিক তখনই পাশের পাহাড়ের ওপর থেকে বিশাল বরফের ধস নেমে সেই বরফগুলো ওদের প্লেনের ভিতরে ঢুকে যায়, যার ফলে এখন প্লেনের ভিতরে থাকা সমস্ত মানুষ বরফের নিচে চাপা পড়ে গেছিল। এখন ওরা সবাই মিলে বহু কষ্টে একে অপরকে সাহায্য করে ওই বরফ থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সঙ্গে সঙ্গেই ওখানে আরও একটা বরফের ধস নামে। আর এই ধসটা এতটাই বড় ছিল যে এখন ওদের পুরো প্লেনটাই বরফের নিচে চাপা পড়ে গেছিল। এদিকে বরফের নিচে চাপা পড়ে দম বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন ওদের মধ্যে থেকে আরো 8 জন মানুষ মারা গেছিল, আর বাকি লোকজন তখন পুরোপুরিভাবে ওই প্লেনের ভিতরে আটকে গেছিল। এই মুহূর্তে ওদের পক্ষে আর কোনোভাবেই ওখান থেকে বাইরে বেরোনো সম্ভব ছিল না। এইভাবে ওরা সবাই 4 দিন ধরে বরফের নিচে ওই প্লেনের ভিতরেই আটকে থাকে। এখন যেহেতু ওরা বাইরে বেরিয়ে সেই বাকি মৃতদেহ থেকে মাংস খেতে পাচ্ছিল না, সেজন্য একটু আগে এই প্লেনের মধ্যে যে মানুষগুলো মারা গেছিল এখন ওরা তাদেরই মাংস খেতে শুরু করে। এইভাবে একটানা 4 দিন ধরে বরফের নিচে আটকে থাকার পর অবশেষে ওরা সবাই যেভাবেই হোক ওখান থেকে বাইরে বেরোতে চাইছিল। সেজন্য এখন নুমা প্লেনের সামনের দিকের কাঁচে জোরে জোরে লাথি মেরে সেটাকে ভেঙে ফেলে, কিন্তু এই কাজটা করার সময় ওই কাঁচের একটা ভাঙা টুকরো লেগে ওর পায়ে অনেকটা কেটে যায়। তবুও ও কোনোভাবেই থামতে চাইছিল না। ওই কাঁচটা ভেঙে যাওয়ার পর ও সেখান থেকে বরফ সরিয়ে আস্তে আস্তে সামনে এগোতে শুরু করে। আর এইভাবে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর ও বরফের নিচ থেকে সূর্যের আলো দেখতে পায়। আর এইভাবে 4 দিন ধরে বরফের নিচে চাপা পড়ে থাকার পর ওরা সবাই অবশেষে বাইরে বেরিয়ে আসে। আজ 20 দিন হয়ে গেল এরা সবাই এই পাহাড়ের মধ্যে আটকে আছে, কিন্তু এখন এতদিন পরে সূর্যের আলো দেখতে পেয়ে এরা সবাই প্রচন্ড আনন্দ পায়। এখন বাইরে বেরোনোর পর ওরা সবাই আনন্দে নিজেদের মধ্যে খেলা করতে শুরু করে। এরপর ওরা সবাই আশেপাশের বরফ সরিয়ে ওদের প্লেনটাকে বরফের নিচ থেকে বাইরে বের করে আনে। এসব কিছুর মধ্যে নুমা খেয়াল করে ভাঙা কাঁচের টুকরো লেগে ওর পায়ে যে জায়গাটা কেটে গেছিল এখন সেই জায়গাটা পুরোপুরি অবশ হয়ে গেছে। এর কিছুদিন পর বরফের ঝড় থেমে গিয়ে ওখানকার পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে গেছিল। এইভাবে আস্তে আস্তে আরো অনেকগুলো দিন কেটে যায়। এখন 34 দিন হয়ে গেল এরা সবাই এই পাহাড়ে আটকে আছে। আর আজ এদের মধ্যে থেকে আরো একজন সঙ্গী মারা যায়। এই ঘটনার 2 দিন পর এদের মধ্যে থেকে আরো 4 জন মিলে পাহাড়ের ওই পার থেকে প্লেনের সেই ব্যাটারিটা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এখন রাতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এরা সবাই অনেকগুলো জামা কাপড় আর মোটা মোটা জ্যাকেট পরে নিয়েছিল, আর সেই একই সাথে নিজেদের সাথে পর্যাপ্ত পরিমাণ খাবারও নিয়ে নিয়েছিল। কিন্তু বেশ কিছুটা পথ যাওয়ার পর নুমা হঠাৎ করেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। আসলে কিছুদিন আগে কাঁচের টুকরো লেগে ওর পায়ে যেখানে কেটে গেছিল এখন সেই জায়গাটায় পুরোপুরি ইনফেকশন হয়ে গেছে। আর এই অবস্থায় নুমার পক্ষে বেশি পথ হাঁটা কোনোভাবেই সম্ভব না। সেজন্য এখন এরা সবাই ঠিক করে নেয় নুমা ওখান থেকে প্লেনে নিজের বাকি সঙ্গীদের কাছে ফিরে আসবে, আর এরা 3 জন প্লেনের ওই ব্যাটারিটাকে খোঁজার জন্য সামনে এগিয়ে যাবে। এখন নুমা কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে প্লেনে নিজের বাকি সঙ্গীদের কাছে ফিরে আসে, কিন্তু এখন ওর পায়ে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে ও আর বেশি হাঁটাহাঁটি করতে পারত না। ও দিনের মধ্যে বেশিরভাগ সময় শুয়ে আর বসেই কাটাতো। এদিকে এরা 3 জন বহু কষ্ট করে প্লেনের পিছনে থাকা সেই ব্যাটারিটা খুঁজে বের করে, কিন্তু এই ব্যাটারিটা অনেকটাই ভারী ছিল, আর এটাকে নিয়ে পাহাড়ের ওই পারে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই ওরা ঠিক করে নেয় প্লেনের সামনের অংশ থেকে রেডিওটাকে খুলে ওরা এখানে নিয়ে আসবে। এই জায়গায় ব্যাটারির সাথে সাথে ওরা বেশ কিছু জামা কাপড় আর খাবারের ব্যাগ খুঁজে পায়, আর সেই একই সাথে প্লেনের পিছনের অংশ থেকে ওরা বেশ অনেকটা ওয়াটারপ্রুফ কাপড় খুঁজে পায়। এখন ওরা এই জিনিসগুলো নিয়ে নিজেদের বেস ক্যাম্পে ফিরে আসে। সেখানে ওরা এই ওয়াটারপ্রুফ কাপড়গুলোকে দিয়ে একটা স্লিপিং ব্যাগ তৈরি করার চেষ্টা করে, যেটার সাহায্যে ওরা খুব সহজেই বরফের ওপরে ঘুমাতে পারবে। এখন ওরা সমস্ত খাবার দাবার আর জামা কাপড়ের ব্যাগ নিজের সঙ্গীদেরকে দিয়ে প্লেনের সামনের অংশ থেকে রেডিওটা খুলে আবার সেই ব্যাটারির কাছে পৌঁছে যায়। কিন্তু এখানে অনেকদিন ধরে অনেক রকমভাবে চেষ্টা করার পরেও ওরা কোনোভাবেই সেই রেডিওটাকে চালু করতে পারে না।
যে কারণে এরা সবাই খুবই হতাশ হয়ে আবার প্লেনের সামনের অংশে ফিরে আসে। এই ঘটনার পর থেকে আস্তে আস্তে এরা প্রত্যেকেই খুবই হতাশায় ভুগতে শুরু করে। এদিকে দেখা যায় নুমার অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছিল। এখন ওর পায়ের ইনফেকশন ওর পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। আস্তে আস্তে ওর পুরো পিঠেই ঘা হয়ে গেছিল। এতদিনে নুমা বুঝতে পেরেছিল আর কিছুদিন পরে ও এমনিতেই মারা যাবে, তাই ও আস্তে আস্তে খাওয়া দাওয়া করা পুরোপুরি বন্ধ করে দেয়। একদিন নুমা নিজের বন্ধুদেরকে বলে, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে খেয়ে নিও। আমার জন্য যদি তোমাদের একটুও উপকার হয় তাহলে আমি খুবই খুশি হব। আমার জীবন তো এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি মন থেকে চাই তোমরা প্রত্যেকেই যেন বাড়ি ফিরে যেতে পারো। আর এই কথাটা বলার পরের দিন সকালেই নুমা মারা যায়। এখন নুমার এই কথাগুলো শুনে সবাই নতুন করে বেঁচে থাকার একটা আশা ফিরে পেয়েছিল। ওরা ঠিক করেছিল যেভাবেই হোক ওরা সবাই এখান থেকে বেঁচে বাড়ি ফিরবে। এখন রবার্তো নামের একটা ছেলে ঠিক করে ওদের মধ্যে থেকে 3 জন সামনের পাহাড়ের দিকে এগিয়ে যাবে। আর যতক্ষণ না অবধি ওরা কোনো গ্রাম বা কোনো মানুষের কাছে পৌঁছাতে পারছে ততক্ষণ অবধি ওরা একটানা এগিয়ে যাবে। এই কথা শুনে বাকি সবাইও এই প্ল্যানে রাজি হয়ে যায়। এখন এই প্ল্যান মতন রবার্তো, নান্দো আর আরো অন্য একটা ছেলে নিজেদের খাবার দাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে সামনের পাহাড়ের দিকে এগোতে শুরু করে। আর প্লেনের বাকি সমস্ত লোকজন ওদের সাহায্য নিয়ে ফিরে আসার অপেক্ষা করতে থাকে। আজ 61 দিন হয়ে গেছিল ওরা সবাই এই পাহাড়ের মধ্যে আটকে ছিল। এরপর আগামী বেশ কিছুদিন ধরে চেষ্টা করে ওই 3 জন সামনের একটা উঁচু পাহাড়ের ওপরে উঠে পড়ে। কিন্তু সেখানে ওঠার পর এরা সবাই খুবই অবাক হয়ে যায়। ওরা মনে করেছিল এই পাহাড়ের ওপরে উঠলেই ওরা হয়তো দূরে কোনো গ্রাম বা জনবসতি দেখতে পাবে, কিন্তু এখন এই পাহাড়ের ওপর থেকে চারিদিকে দূর দূরান্ত অব্দি মাইলের পর মাইল পথ শুধুমাত্র পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এখন নান্দো বলে, যাই হয়ে যাক না কেন আমি আর এখান থেকে ফিরে যাব না। আমি একটানা সামনের ওই পাহাড়গুলোর দিকে এগিয়ে যাব। আমার বিশ্বাস কোনো না কোনো সময় এই পাহাড়গুলো শেষ হয়ে নদী, জঙ্গল আর জনবসতি দেখা যাবে। হয়তো এই কাজটা করার জন্য আমার 10-12 দিন বা তার থেকেও বেশি সময় লেগে যাবে, কিন্তু আমি আর কোনোভাবেই হার মানতে চাই না। এখন একটু ভাবনা চিন্তা করার পর ওরা ঠিক করে নেয় ওদের 3 জনের মধ্যে থেকে একজন আবার প্লেনের বেস ক্যাম্পে ফিরে আসবে, যাতে ওদের কাছে থাকা খাবারটা বাকি 2 জন আরো বেশি দিন ধরে খেতে পারে। এখন এই প্ল্যান মতন রবার্তো আর নান্দো ওখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এইভাবে একটানা বেশ কিছুদিন ধরে বহু কষ্ট করে বরফের পাহাড়ের উপর দিয়ে এগোনোর পর ওরা সবাই এমন একটা জায়গায় চলে এসেছিল যেখান থেকে ওরা সামনে এমন বেশ কিছু পাহাড় দেখতে পাচ্ছিল যেগুলোর ওপরে কোনো রকম বরফ ছিল না। এইভাবে একটানা 10 দিন ধরে হাঁটার পর ওরা সমস্ত পাহাড় পার করে একটা নদীর কাছে চলে আসে। এখন ওই নদী থেকে জল খাওয়ার সময় ওরা ওই নদীর অন্য পাড়ে ঘোড়ার পিঠে বসে থাকা একজন মানুষকে দেখতে পায়। এখন এই লোকটাকে দেখে এরা দুজন প্রচন্ড আনন্দ পায়। এরা জোরে জোরে চিৎকার করে ওই লোকটার কাছে সাহায্য চাইছিল, কিন্তু এখানে নদীর জলের প্রচন্ড আওয়াজের কারণে ওই লোকটা এদের কোনো কথাই শুনতে পাচ্ছিল না। সেজন্য ওই লোকটা একটা পাথরের টুকরোর গায়ে একটা সাদা কাগজ আর পেন্সিল বেঁধে সেটাকে নদীর এই পারে এদের কাছে ছুড়ে দেয়। এখন ওই সাদা কাগজে ওরা নিজেদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখে ওই লোকটার কাছে সাহায্য চায়। এখন তাড়াতাড়ি করে এই চিঠিটা উরুগুয়েন সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এখন এই খবরটা পাওয়ার পর প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। এদিকে ওদের দুজনকে উদ্ধার করে পাশের একটা গ্রামে নিয়ে আসা হয়, যেখানে ওদেরকে অনেক রকম খাবার খেতে দেওয়া হয়েছিল। অবশেষে আজ 71 দিন পর এরা সবাই মনের আনন্দে পেট ভরে খেতে পাচ্ছিল। এর কিছুক্ষণের মধ্যেই ওদের বেঁচে থাকার খবর পেয়ে সমস্ত সাংবাদিকরা ওখানে চলে আসে, আর মুহূর্তের মধ্যেই এই খবরটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এদিকে প্লেনে যে বাকি 14 জন আটকে মাধ্যমে এই খবরটা জানতে পারে, আর ওই খবরের মাধ্যমে ওরা এটাও জানতে পারে আর কিছুক্ষণের মধ্যেই ওদেরকে উদ্ধার করার জন্য ওখানে হেলিকপ্টার পাঠানো হবে। এখন এই কথা শুনে এরা প্রত্যেকেই খুবই আনন্দ পায়। এখন নিজেদের বাড়ি ফেরার আনন্দে এরা সবাই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তৈরি হতে শুরু করে। যাওয়ার আগে ওরা সবাই ওই জায়গাটাকে একবার ভালো করে ঘুরে দেখে। ওখানে চারিদিকে ওদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের মৃত শরীরের কঙ্কাল পড়ে আছে, যাদেরকে খেয়ে এরা সবাই এতদিন ধরে বেঁচে ছিল। এখান থেকে যাওয়ার আগে ওদের মধ্যে থেকে একজন নিজেদের সমস্ত মৃত বন্ধুদের বেশ কিছু জিনিস স্মৃতি হিসাবে গুছিয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু রেস্কিউ হেলিকপ্টারে করে ওদের সবাইকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। অবশেষে আজ 71 দিন পর ওরা সবাই ওই ভয়ঙ্কর নরক থেকে মুক্তি পেয়েছিল। এখন ওদের সবাইকে উদ্ধার করে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসা হয়, যেখানে ওদের পরিবারের লোকজন ওদের সঙ্গে দেখা করতে এসেছিল। যে মানুষগুলোকে পুরো পৃথিবী এতদিন ধরে মৃত মনে করেছিল, আজ তাদের মধ্যে থেকে 16 জন বেঁচে ফিরে এসেছে।
এখন ওরা প্রচন্ড আনন্দে নিজেদের পরিবারের লোকজনকে জড়িয়ে ধরে। এরপর ওদেরকে হসপিটালে নিয়ে গিয়ে ওদের চিকিৎসা শুরু করা হয়। সেখানে হাজার হাজার মানুষ ওদেরকে দেখার জন্য ওই হসপিটালের বাইরে ভিড় করেছিল। এখন সবাই জোরে জোরে চিৎকার করে হাততালি দিয়ে ওদেরকে স্বাগত জানাতে শুরু করে। এই মুহূর্তে পুরো দেশ জুড়েই ওদেরকে অ্যান্ডিজ পর্বতমালার হিরো বলা হচ্ছিল, যারা মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরে এসেছে। কিন্তু বিগত ৭১ দিন ধরে এদের সবার সাথে যা কিছু হয়েছিল, তারপর থেকে এরা প্রত্যেকেও যেন নিজের বাকি বন্ধুদের মতন ভিতর থেকে মারা গেছিল। হয়তো শুধুমাত্র এই মুহূর্তে ওদের বাইরের শরীরটাই বেঁচে ছিল। এখান থেকে আবার আগের মতন নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে ওদের হয়তো অনেকটাই সময় লেগে যাবে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।